আমি এখানে তাদেরকে পেয়ে যাব এবং আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। দুজনকে কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। বেশ কিছু বিষয় আমার হাতে রয়েছে, সেগুলো নিয়ে ধাপে ধাপে একটু আলাপ করার চেষ্টা করব। আমি লটন একদম আপনার একটা মতামত একটু জানতেই চাই। মানে একটা কথা প্রচলিত আছে যে আমাদের সরকার বদল হয়, কিন্তু শাসন ব্যবস্থার ভেতরের যে রাষ্ট্র কাঠামো, যে শাসন কাঠামো, সেটা আসলে খুব বেশি পরিবর্তন হয় না। আমরা দেখেছি একটি দল যখন নির্বাচনে জেতে, তখন হয় সেই দলটা কোনো প্রতিপক্ষই রাখতে চায় না, অথবা যারা হেরে যায় তারা নির্বাচন সুষ্ঠু হয়নি বলে একেবারে মুখ দেখা দেখি বন্ধ। আমরা দেখতে পেলাম নির্বাচনের ফল গণনার দিনই জামাতে আমির এলেন, অত্যন্ত ইতিবাচকভাবে কথা বলেছেন। আগামীকাল রোববার তারেক রহমান জামাতে আমিরের বাসভবনে যাচ্ছেন বসুন্ধরা, একই সঙ্গে নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বাড্ডাতে। মানে এই যে কালচারটা, আপনার কি মানে নতুন একটা আশাবাদ জাগছে কিনা? দীর্ঘদিন ধরে তো আপনি সাংবাদিকতা করছেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং ৭১ টিভির দর্শক বৃন্দকে। এটি খুবই একটি আশাব্যঞ্জক খবর। বাংলাদেশের যে আপনার যে মুখ না দেখা দেখির যে মানে সংস্কৃতি দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি, সেটা থেকে উত্তরণের একটি ইতিবাচক মানে ঘটনা ঘটতে যাচ্ছে আগামীকাল। আপনার প্রধানমন্ত্রী যিনি হবেন, ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা খুব বিরল। আমার মনে হয় নাই, কারণ মানে সাধারণত এটা এমপি বা উপজেলা চেয়ারম্যান এই লেভেলের কেউ যে হেরে যায় তার বাড়িতে গিয়ে তার শুভেচ্ছা বিনিময় করে, তাকে সঙ্গে মত বিনিময় করে। কিন্তু প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি যে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বাসভবনে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা, মত বিনিময় করা, তাদের সহযোগিতা চাওয়া, এটা খুবই মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিবাচক রাজনীতির একটা মানে আমরা আভাস পাচ্ছি। তো পাশাপাশি আপনি যেটা বললেন, জামাত এবং এনসিপির পক্ষ থেকেও তাদের যে নির্বাচনের পরবর্তী যে সংবাদ সম্মেলন, এখনো পর্যন্ত যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করছে সেগুলো কিন্তু আশাব্যঞ্জক। এবং মানে তারা আপনার কিছু আসন, আজকে ৩০টি আসনে তারা আবার গণনার আবেদন করেছেন। পাশাপাশি নির্বাচনে কিছু মানে অভিযোগ করলেও সেটা বড় ধরনের কোনো নির্বাচনে আপনার যেমন নির্বাচন ইতিপূর্বে যেটা একটু ক্ষমতা আসতে না পারলে নির্বাচন ফলাফল প্রত্যাখ্যানের যে একটা রেওয়াজ আমরা বিগত কয়েক বছর মানে অতীতেও দেখে আসছি। এমন তো দেখেছে যে নির্বাচন চলাকালীন সময়ে বর্জন, প্রত্যাখ্যান, তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা, এই ধরনের রিয়েকশনগুলো দিয়ে আসছে এবং অবস্থান গ্রহণ করেছে। কিন্তু আজকে মানে গতকালকে যে জামাতের বা এনসিপি তাদের জোট যে প্রতিক্রিয়া দিয়েছে, সেটাও কিন্তু এটা স্বাভাবিক। এই ধরনের মানে নির্বাচনী কিছু মানে ভুল ত্রুটি তুলে ধরছেন এবং তারা এটা অবজার্ভ করবেন এবং পরবর্তীতে তারা মানে অবস্থা বুঝে পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন। তো এটা বিরোধী দল হিসাবে একটু তাদের তো থাকবেই, তা নাহলে সরকারের উপর তাদের যে একটা বিরোধী দল হিসেবে একটা জনগণের পক্ষে যে একটা প্রেশার, সেটা তারা রাখবে কীভাবে। তবে এই যে আপনার ইতিবাচক যে মানে নির্বাচিত মানে 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 নিরঙ্কুশ বিজয়ী বিএনপি এবং আপনার পরাজিত জামাতের যে জোট, তাদের কাছ থেকে যে আমরা আজকে পর্যন্ত যে ইতিবাচক প্রতিক্রিয়া, ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা সাধুবাদ জানাবো এবং একই সঙ্গে তাদের কাছে আমরা দেশবাসী এবং আমরা গণমাধ্যম সবাই প্রত্যাশা করবো যে বাংলাদেশের যে দীর্ঘদিনে যে আপনার মানে একতরফা কর্তৃত্ববাদী যে শাসন, যে বা স্বৈর শাসন, যেটাই আমরা মানে যে নামে আখ্যায়িত করি না কেন, মানুষ খুবই মানে আমি আসলে এই একটা ইস্যু তো বটে। আগামীকাল তারেক রহমান যে যাচ্ছেন, দুটো বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা যারা, জামাতে আমির এবং অন্যদিকে এনসিপির আহ্বায়ক, আপনার মনে হয় কিনা এটা আসলে আমাদের শাসন ব্যবস্থার ভেতরে যে কাঠামোর চরিত্র বদল করতে পারেনি, সেটা শুরুটা হচ্ছে? অবশ্যই অবশ্যই এটা শুরু হচ্ছে। আমি যেটা মনে করি, জনাব তারেক রহমান দীর্ঘদিন একটা গণতান্ত্রিক রাষ্ট্র, বিশেষ করে ১৭ বছর উনি লন্ডনে অবস্থান করছেন, সেখানে থেকে উনি মানে গণতান্ত্রিক যে চর্চা, যে পরস্পরকে সম্মান দেওয়া, পরস্পরের মতামত নেওয়া, এটা অনেক কিছু উনি খুব কাছ থেকে দেখতে পেয়েছেন। তো সেই কারণে উনি দেখবেন বাংলাদেশে আসার পরে ওনার কথা, আসার ব্যবহার, কথাবার্তা সব কিছুতে একটা সংযত এবং একটা আপনার পরিমিত বোধ এবং এবং মানে এই যে মানে একজন শীর্ষ নেতার মানে কাছ থেকে যে ধরনের রিয়েকশন, যে পরিমিত বোধ, তার যে বক্তব্য, আজকে সংবাদ সম্মেলনটাও খুব বেশি কথা উনি বলেননি। এর আগে কোনো প্রশ্নের উত্তরে তিনি একটা সেন্টেন্স বলে শেষ করেছেন। তো এই যে
দীর্ঘদিন উনি দেশের বাইরে থেকে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর কাছ থেকে যে শাসন ব্যবস্থা খুব কাছ থেকে দেখার কারণে অনেক কিছু উনি সম্ভবত সেখান থেকে নিয়েছেন, যেগুলো আমরা ভবিষ্যতে হয়তো এই যে উনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের শাসন ব্যবস্থায় হয়তো আমূল পরিবর্তন হতো দেখতে পাবো, ইতিবাচক যেগুলো গণতান্ত্রিক রাষ্ট্রে যে চর্চাগুলো হয়ে থাকে বাংলাদেশে হয়তো আমরা আশা করতে পারি। আমরা আশা তো করতে পারি, এবং সেই আশার তো একটা চাপ আছে। ধরুন দীর্ঘ সময় সাধারণ মানুষ রাজনৈতিক দল এবং নেতাদের কাছ থেকে যা চেয়েছে সেটা তো পায়নি, কখনো কখনো উল্টোটাও পেয়েছে। যদি আমরা একেবারে জেনারেল হিসেবটা করি, সেই জায়গা থেকে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। এখন এমন একটা সময় বিএনপি ক্ষমতায় এলো যখন আসলে বলা হচ্ছে জনগণ অনুমতি দেয়নি, দায়িত্ব দিয়েছে এই ভোটের মাধ্যমে। সেই চাপটার কথা জানতে চাই, দল হিসেবে কতটা চাপ নিতে হবে আসলে? হ্যাঁ, এটা আপনি যথার্থ বলেছেন যে বিশেষ করে মানে আপনার 209টি আসন পাওয়া বিএনপির উপর জনগণের যে আস্থা, যে প্রেশার, এটা বিএনপিকে এই জনগণের আস্থা এবং তাদের যে ভরসা, এটা তাদের জন্য একটা এই আশাটা পূরণ করা একটা চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ছে গভর্নমেন্ট বর্তমান প্রেক্ষাপটে। সেটা আপনার যে নানান ধরনের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন, কূটনৈতিক দিকটা চ্যালেঞ্জ বলেন, তারপর কর্মসংস্থানের চ্যালেঞ্জ, আর সবচেয়ে সবার আগে যে জিনিসটা প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ। মানে এই যে নানানমুখী চ্যালেঞ্জ, আমাদের যে সীমাবদ্ধতা, তার পরবর্তীতে ওনাদের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, নির্বাচনী যে আপনার যে তাদের অঙ্গীকারগুলো করেছেন এগুলো বাস্তবায়ন করাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। মানে নির্বাচনী প্রতিশ্রুতি আজকে উনি জনাব তারেক রহমান সাহেব বলছেন যে ওনাদের দেওয়া অঙ্গীকারগুলো ওনারা প্রতিটা মানে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, তাদের বাস্তবায়ন করবেন। এই বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার এই যে মানে আমাদের যে সীমাবদ্ধতা, আমাদের যেটা আপনার ফ্যামিলি কার্ড যেটা বলা হয়, তারপরে কৃষি কার্ড যেগুলো দেওয়ার কথা বলা হয়েছে, এবং কর্মসংস্থানের 1 কোটি মানুষের যে কর্মসংস্থানের কথা বলা হয়েছে, এগুলো আপনার করার ক্ষেত্রে তো অনেক চ্যালেঞ্জও রয়েছে। এবং এটা মোকাবিলা করার জন্য হয়তো বা ওনার যে প্ল্যানের কথা বলেছে, প্ল্যান হয়তো ধীরে ধীরে সেখান থেকে উনি নেবেন। পাশাপাশি এটাও আশা করি ওনার যে নতুন মন্ত্রিসভা, এখানে অভিজ্ঞ এবং অনেক ডাইনামিক। হ্যাঁ, আমরা দেখলাম যে মন্ত্রিসভা যেমন অভিজ্ঞ আছে, ডাইনামিক আছে, পার্লামেন্টের চিত্রটাও অনেকটা এরকম। এখানে অভিজ্ঞরা আছে, তারুণ্যের সম্মেলন আছে, আবার আমরা বিএনপির মধ্যে থেকে যারা স্বতন্ত্র হয়েছেন তারাও এখানে আছেন। তার মানে খুব সহজে আসলে আগে যে দৃশ্যটা আমরা দেখতাম যে কোনো একটা আইন সংসদে ওঠানো হলো, এক পক্ষ হ্যাঁ বললো, অন্যদিকে আমরা কোনো নায়ের শব্দ শুনতে পাই না। দুটো কক্ষ এবার প্রথমবারের মতন বাংলাদেশ আসলে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ কক্ষ নিয়ে কোনো জটিলতা হতে পারে কিনা, কিভাবে উচ্চ কক্ষের আসনটা নির্ধারিত হবে? উচ্চকক্ষের আসন যেটা মানে ইতিপূর্বে তো বিএনপি থেকে যেটা বলে আসছিল যে আপনার এমপিদের মানে সমর্থনে মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেটা হওয়ার কথা, পরবর্তীতে যেটা আপনার হয়ে আসছে যে ভোটের ভিত্তিতে, ভোটের সংখ্যানুপাতে হারের ভিত্তিতে এমপি নির্বাচিত হবেন। তো সেক্ষেত্রে আপনার দেখা যাবে জামাতের যে আসনগুলোতে পরাজিত হয়েছে এবং সেখানেও তারা অনেক ভোট পেয়েছে, মানে খুব অনেক প্রায় 50টার উপরে আসন আছে আপনার, যেখানে 5000 ভোটের ব্যবধানে তারা হেরে গেছেন। অতএব সে জায়গাটায় এই অনেকগুলা এমপি তারা ভোটের হারের ভিত্তিতে হওয়ার কারণে অনেকগুলো আরও এমপি পাবেন। আর আপনি যেটা বললেন যে হানার জায়গাও সেখানে একবার যে পার্লামেন্টের উচ্চকক্ষের যে আপনার ভোটের উপর আপনার আইন পাস, বিল পাস, এটা নির্ভর করবে। তো অতএব এই যে পার্লামেন্টটা, এবারকার পার্লামেন্টটা আমরা খুব একটা অন্যরকম একটা মানে কার্যকর পার্লামেন্ট মনে আমরা দেখতে পাবে দেশবাসী, যেখানে খুব বাকযুদ্ধ হবে আশা করা যায় এবং গঠনমূলক সমালোচনা হবে আশা করা যায়। এবং মানে মোটামুটি এটা যে মানে যেহেতু একটা শক্তিশালী বিরোধী দল অনেকগুলো আসন পেয়ে তারা যাচ্ছে পার্লামেন্টে, আশা করি সেখানে পার্লামেন্টে জবাবদিহিতা, অনেক বছর তো জবাবদিহিতা ছিল না, মানে অনেকটা গৃহপালিত বিরোধী দল ছিল গত দীর্ঘ 17 বছর। এবার কিন্তু জবাবদিহিতাটাও মানে একটু জোরদার হবে। একদম। এবং এটা নিয়ে আমরা কথা বলবো।